আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক অনলাইন প্রোগ্রামের ম্যাথ ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আর 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা সবকিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, একটু টিচার ইনবক্সে লিখে জানাও। হ্যাঁ মাতাফ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ফারহানা লিখেছো স্যার রুটিনটা কি দেওয়া যাবে? হ্যাঁ, রুটিনটা দিয়ে দিব, তোমাদেরকে টিচার ইনবক্সে দিয়ে দিব। হ্যাঁ, তুমি ওইখান থেকে ডাউনলোড করে নিও। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ, স্ক্রিনও ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর একটা ব্যাপার হচ্ছে, আজকে তোমাদের লাস্ট ক্লাস। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামটা যে শুরু হয়েছিল জানুয়ারি মাস থেকে, তো এখন আইসা আমাদের ক্লাসের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। আমাদের যে রেগুলার বেসিস যে ক্লাসটা হচ্ছিল, আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে আজকের ক্লাসের মধ্য দিয়ে। দেন তোমাদের কতগুলো চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা থাকবে। তারপরে তোমরা হয়তো বা রুটিনে দেখতে পাইছো যে 13 থেকে 15, হ্যাঁ 13 তারিখ পর্যন্ত তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা আছে। তো সেই এক্সামগুলো তোমরা অবশ্যই দিবা। তো তোমরা তো এক্সাম দিয়ে আমাদের সাথে থাকবাই। আর ওই এক্সাম শেষ হওয়ার পরে তোমাদের রিভিশন, যেটা আমরা দিবে বলছিলাম যে পার্ট 5 একটা রুটিন আসবে। তো ওই পার্ট 5-এ তোমাদের তখন অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে না, তখন তোমাদের থাকবে যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা। প্রতি সাবজেক্টের উপরে তোমাদের পরীক্ষা হবে। আর তার আগে কিছু ক্লাস থাকবে রিভিশন টাইপের, যে অধ্যায়গুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে ওই অধ্যায়গুলোর উপরে আমরা একটু জোর দিয়ে তোমাদের রিভিশন ক্লাস নিব, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে? তো তোমাদের লাস্ট পরীক্ষা 13ই আগস্ট, আজকে 26 তারিখ তোমাদের লাস্ট ক্লাস। আগামীকাল তোমাদের আজকের ক্লাসের উপরে ডেইলি এক্সাম হবে। দেন 28 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত, 28 জুলাই থেকে 13ই আগস্ট পর্যন্ত তোমাদের একটা করে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা থাকবে। যে অধ্যায়গুলো তোমাদের এখনো পরীক্ষাগুলো হয়নি, আহ, সেই পরীক্ষাগুলো তোমাদের হয়ে যাবে এর মধ্যে। একদিন গ্যাপ দিয়ে দিয়ে একটা একটা পরীক্ষা থাকবে। তোমরা আহ, যাতে রিভিশন দিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দিতে পারো। না, জেএসসি হবে কিনা এই ব্যাপারে জান্নাত এখনো কোনো আমরা পাইনি। হ্যাঁ, কোনো নোটিশ অথবা সরকার থেকে কোনো ধরনের বোর্ড থেকে কোনো নোটিশ পাওয়া যায়নি। তো পাইলে তো অবশ্যই তোমরাও জানতে পারবে, আমরা পাইলে আমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। হ্যাঁ, রিভিশন ক্লাসও তোমাদের যে ভাইয়েরা ক্লাস নিচ্ছেন ওই ভাইয়েরাই নিবেন, কোনো সমস্যা নাই। আর সেটা তোমাদের ওই পরীক্ষা চলাকালীন অবস্থায় তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটে, তোমাদেরকে মেসেজ দিয়ে। তো তোমরা তখন ওই রিভিশন প্লাস তোমাদের যে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা আছে ওইটার রুটিনটা দিয়ে দেওয়া হবে। লিও বলতেছে লাস্ট ক্লাস করবে, আজকে লাস্ট ক্লাস। আপাতত নতুন কোনো কোর্স না, তোমাদের রিভিশন দেওয়া হবে, এই কোর্সের আন্ডারে রিভিশন দেওয়া হবে। ঠিক আছে, ওকে। আমরা আর কোনো কথা না বাড়াই, আমরা ক্লাসে চলে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানাই দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যারা সালাম দিছো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, ঠিক আছে, চলো আজকের লেকচার শুরু করি। আমাদের কিছুক্ষণ সময় চলে গেছে অলরেডি। সো আমরা আজকে দেখব বৃত্তের একদম লাস্ট পার্ট, লাস্টের পার্টের দিকে আমরা চলে আসছি। তো এখানে কি কি আছে চলো আমরা দেখে ফেলি। তো ফার্স্টেই আমাদের লাস্ট ক্লাসের যে হোমওয়ার্ক ছিল, তো এটা আশা করি তোমরা পারছো। বলছে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা আমরা শিখাই দিছিলাম। দেখো বলছে কি, এবি এবং সিডি দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওই হচ্ছে 2 সেন্টিমিটার, এই ওই হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তার মানে এই এতটুকু হচ্ছে ওয়ে, এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। যেহেতু আমাদের বলেই দিছিল যে ই হচ্ছে আমাদের মধ্যবিন্দু, আমরা এখানে ধরে নিব ইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এই সমান আমাদের কি আসবে, ঠিক আছে? হ্যাঁ, এখানেও কিন্তু বলে দিছে যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, যা দুটি কেন্দ্র থেকে যদি সমদূরবর্তী হয় তাহলে এ বি সমান কি হবে, আমাদের সিডি হবে। ওকে, তাহলে এই সমান আমাদের আসবে √5² - 2²। তাহলে 5×5 = 25 - 4 সমান কত আসবে, √21।
ঠিক আছে, √21। এখন এবি সমান কি হবে, এবি সমান হবে 2AE, তাহলে 2√21 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের সিডি এর দৈর্ঘ্য, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমরা কি করছি, ত্রিভুজ এ ও ই, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। ওএ বা এও স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ওই স্কোয়ার, এখান থেকে আমরা এই স্কোয়ারের ভ্যালু বের করছি, মানে এই এর ভ্যালু বের করছি অ্যাকচুয়ালি, তারপর ওখান থেকে 2 × এই করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তো চলো দেখা যাক সামনে আমাদের কি কি আছে, এটা আশা করি আমরা পারছি। দেখো যে এর দৈর্ঘ্য 2√21 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এভাবে সলভ করবা। তো আজকে আমরা পড়বো 10.3। এখানে আমাদের কি কি আছে, এটা হচ্ছে খুবই সহজ লেকচার, হ্যাঁ, ইজি। প্রথমে মাথায় রাখো ইজি, এই চ্যাপ্টারের সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে এখন আমরা পড়তেছি, মানে খুবই ইজি আমাদের জন্য। হ্যাঁ, এখানে যা যা আছে এগুলো আমরা অনেকেই অনেক কিছু পারি, এটা সলভ করতেও আমাদের খুব বেশি থিওরি লাগবে এমন না, জাস্ট নর্মালি 2টা ফর্মুলা শিখবা, 2-3টা ফর্মুলা এদের দিয়েই পুরো কাজ তুমি শেষ করে ফেলতে পারবা। তো প্রথমে আছে আমাদের বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি মানে কি তোমার খুব সুন্দর মতো আমি বলি, এই মনে করো আমার একটা বৃত্ত আছে, পরিধির ডেফিনেশন তো আমরা পড়ছি, তো এখন ডেফিনেশনের কথা বলবো না, এই মনে করো একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি, এই বৃত্তাকার যে অংশটুকু আছে এটাই বৃত্তের পরিধি। তো তুমি বুঝতেই পারতেছো এই যে বৃত্তাকার অংশের কিন্তু একটা দৈর্ঘ্য আছে, এদিক বরাবর দিয়ে যদি তুমি মাপো এর একটা দৈর্ঘ্য পাবা না, এই দৈর্ঘ্যটাই হচ্ছে বৃত্তের পরিধি, বা এই লেন্থটুকুই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। যে বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু থেকে ওই বিন্দুতে যদি আবার ফিরে আসতে তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে, সেই দূরত্বটাই হচ্ছে আমার বৃত্তের পরিধি। ঠিক আছে, তো এটা আমরা কেমনে মাপবো, মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে, ওই বৃত্তটাকে তুমি সামহাও কেটে ফেলছো। হ্যাঁ, তোমার খাতা হইতে পারে, তুমি খাতা কিন্তু চাইলে এভাবে গোল করে মোড়াইতে পারবা। হ্যাঁ, গোল করে মোড়াইতে পারবা, মোড়ানোর পরে ওটা একটা বৃত্ত হবে। ওই বৃত্তের পরিধি কেমনে মাপবা, খাতাটাকে খুলে ফেলে, এখান থেকে এমনি খুলে ফেলে এরকম করে যদি সোজা করো, এখান থেকে মনে করো আমি ছিঁড়ে ফেলছি, হ্যাঁ, এখান থেকে আমি ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে ফেলার পর আমি এটাকে যদি সোজা করি, সোজা করলে এইরকম একটা লেন্থ আমরা পাবো না, এটাই হচ্ছে পরিধি, এই লেন্থটুকুই হচ্ছে আমাদের পরিধি। এরপরে দেখো, এরপরে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। এইটা হচ্ছে আমাদের গণিতের সভ্যতার যখন বা মানব সভ্যতার অগ্রযাত্রা শুরু হওয়ার পরে, গণিত যখন ডেভেলপ হচ্ছে, তখন এটা ছিল আমাদের একটা বিগেস্ট একটা মিস্টিরিয়াস পার্ট, যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত, পরিধি ডিভাইডেড বাই ব্যাস, এটা সকল বৃত্তের জন্য ধ্রুবক। মানে সকল বৃত্ত, দুনিয়ায় যত বৃত্ত আছে, যতগুলো বৃত্ত তুমি বানাইতে পারো, বা যত বৃত্ত আছে, বৃত্তাকার যত অবজেক্ট আছে, সবকিছুর পরিধি আর ব্যাসের অনুপাত কি থাকে, ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে। এইটাকেই আমরা বলি হচ্ছে পাই, এটাকেই বলি আমরা সেই আমাদের পাই। সো এটা নিয়ে আমরা পড়াশোনা করব, সমস্যা নাই। এরপর আমাদের বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি ছিল, পাই আর স্কোয়ার, পরিধি ছিল কি 2πr, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এরপরে সিলিন্ডারের আয়তন ও ক্ষেত্রফল, এটা আমরা বৃত্তের মাধ্যমেই প্রতিপাদন করব বা প্রুফ করব। তো চলো আস্তে ধীরে শুরু করা যাক। আমরা জাস্ট ইনিশিয়াল বললাম, ধ্রুবক মানে কনস্ট্যান্ট ভাইয়া, ধ্রুবক মানে যার মান চেঞ্জ হয় না। যেমন পায়ের মান হচ্ছে একটা ধ্রুবক 3.1416 আমরা বলি, তারপরে আরো বিভিন্ন ধ্রুবক মান আছে। জান্নাত, আশা করি উত্তর পাইছো। ওকে, ঠিক আছে, আমরা সামনে আগাই। চলো, আপাতত আমি পুরো লেকচারের ওভারভিউ দিয়ে দিছি, এবার আমরা ভিতরে যাব। দেখো, এখানে আমাদের দুইটা বৃত্ত আছে, ও কেন্দ্র আর ও প্রাইম কেন্দ্র বিশিষ্ট দুটা বৃত্ত আছে। এই দুটা বৃত্তের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এই পরিধি কিন্তু আমরা মাপতে পারি। ঠিক আছে, বৃত্তের পরিধি আমরা মাপতে পারি কিভাবে, এই এ বিন্দু থেকে বৃত্তটাকে তুমি খুলে ফেলবা, এমনি টান দিয়ে খুলে ফেলবা, খুলে ফেলে এমনি যদি সমান করো, সোজা করে ধরো, তাহলে এরকম একটা লেন্থ পাবা। এটা কিন্তু তুমি স্কেল দিয়ে খুব সহজেই মাপতে পারবা। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি পরিধি। আর ব্যাস কি, ব্যাস হচ্ছে বৃত্তের উপরস্থ যে কোনো দুটা বিন্দুর সংযোজককারী জ্যা, যেটা হচ্ছে কেন্দ্রগামী, এটাকে আমরা বলি ব্যাস। ওকে, তাহলে বৃত্তের পরিধি আর ব্যাস এটার অনুপাত সবসময় আমাদের কি হয়, ধ্রুবক হয়। এই ধ্রুবকের একটা নাম আমরা দিছি, সেটা হচ্ছে পাই। ঠিক আছে, পাই, পাই, গ্রিক ওয়ার্ড পাই। তো ও প্রাইম মানে এটা ও, এটা ও প্রাইম, ও প্রাইম মানে আলাদা একটা বিন্দু ভাইয়া। ও প্রাইম মানে এক্সাক্ট কোনো মিনিং নাই ও প্রাইমের। ঠিক আছে, এটার নাম ও, তুমি চাইলে এটার নাম হচ্ছে এফও দিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা ও প্রাইম দিয়ে বোঝাচ্ছি যে এটাও কেন্দ্র, এটাও কেন্দ্র। ঠিক আছে, ধ্রুবক মানে ভাইয়া যার মান চেঞ্জ হয় না। আমি তো বললাম ধ্রুবক মানে কি, ধ্রুবক মানে কনস্ট্যান্ট বা যার মান চেঞ্জ হয় না, যার মান অপরিবর্তনীয়। এরপরে আর কেউ জিজ্ঞাসা করবে না ধ্রুবক মানে কি। ওকে, তাহলে
এতটুকু মাথায় রাখবা যে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত এটা কি হয়, এটা একটা ধ্রুব সংখ্যা। প্রত্যেকটা বৃত্ত, যত বৃত্ত তুমি বানাইতে পারো, এখানে আরেকটা বৃত্ত বানাইলা, এখানে একটা ছোট বৃত্ত বানাইলা, এখানে একটা আরো বড় বৃত্ত বানাইলা, এগুলোর যতগুলার পরিধি আর ব্যাসের অনুপাত আছে সেটা কি থাকবে, ধ্রুবক থাকবে, সেটা হচ্ছে পাই। এখন দেখো তাহলে আমরা কি জানি, দেখো এখন দেখো পরিধি ডিভাইডেড বাই ব্যাস সমান কি, ধ্রুবক। এটা কিভাবে পাইছি, এটা কিন্তু আমরা মেপে মেপে পাইছি, মানে এটা এমন না যে আমি আকাশ থেকে নিয়ে এসে লিখে দিছি, না। যতগুলো এক্সিস্টিং বৃত্ত দেখো তাদের যে দৈর্ঘ্য বা পরিধি যতটুকু জায়গা জুড়ে আছে সেইটা আর তার ব্যাসের অনুপাত যদি নাও ধ্রুবক হবে। এটা আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি করে দেখছি। এরপরে দেখো যদি ব্যাসার্ধ আর হয়, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা পরিধিকে কি লিখতে পারি, পরিধি সমান হবে 2r ইন্টু ধ্রুবক, 2r গুণ ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে দেখো এই ধ্রুবকটাকে আমরা বের করছি, এই ধ্রুবক হচ্ছে আমাদের পাই, তাহলে বৃত্তের পরিধি কে আসবে 2πr। তাহলে পরিধি বা সারকামফারেন্স, পরিধি বা সারকামফারেন্সের ফর্মুলা কি, সি ইজ ইকুয়ালস টু, সি ফর সারকামফারেন্স অফ সার্কেল, সি ইজ ইকুয়ালস টু 2πr। এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত ধ্রুবক হয়, ওই ধ্রুবকটা হচ্ছে পাই, 3.14159235 এরকম করে করে চলতে থাকে। তো ওটাকে আমরা 3.1416ও বলতে পারি, 3.1416। তো এটা হচ্ছে আমাদের পায়ের ভ্যালু, এস্টিমেটেড ভ্যালু। তো এই ধ্রুবকটা হচ্ছে আমাদের পাই, তাহলে পরিধির ফর্মুলা কি আসে 2πr, এটা আমাদের গেল। ওকে ওয়ালিউল, এটার উত্তর আমি আগের দিন দিছি। এরপর তোমার লিখতে ইচ্ছা করলে তুমি লিখো, নাম্বার কম পাইলে আমার কোনো দোষ নাই, আমি যেটা লিখছি এটা লিখবা, শেষ, উত্তর শেষ। এবার দেখো আমরা একটা প্রবলেম সলভ করে ফেলি। একটা বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি নির্ণয় করো। তাহলে পরিধি সমান আমরা কি জানি, পরিধি সমান 2πr, 2 ইন্টু পাই হচ্ছে 3.1416। তোমাদের যদি ইচ্ছা হয় 3.14 লিখবা, লিখতে পারো, বাট নাম্বার কেটে দিলে কিচ্ছু করার নাই, ইন্টু 10। তাহলে কত আসবে, আর এটা লিখাও লাগে না কিন্তু, ক্যালকুলেটারে পাই কিন্তু থাকে, ক্যালকুলেটার থেকে পাই লিখে দিবা, 2 ইন্টু পাই ইন্টু আর। আমি ক্যালকুলেটারের পাই সবসময় বসাই, মানে এটার অ্যান্সার হবে হচ্ছে 20 পাই, ঠিক আছে। এটার অ্যান্সার তুমি যদি এভাবেও রাখো 20 পাই সেন্টিমিটার, তাহলেও তোমার উত্তর হবে। বা এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি, 62.83 সেন্টিমিটার, আর তার সাথে সাথে প্রায় লিখে দিবা, প্রায় লিখলেই তোমার সব দায় শেষ, প্রায় যদি লিখে দাও সব দায় শেষ। নামিরা সবার ক্যালকুলেটারে পাই আছে, তোমার যদি খুবই ছোট ক্যালকুলেটর হয় তাহলে পাই খুঁজে পাবা না। ওকে, তাহলে এটা আমাদের গেল, পরিধি হচ্ছে 2πr, ফর্মুলায় তুমি ভ্যালুগুলো বসাই দিবা, শেষ, অ্যান্সার। পরে যদি সামনে আগাই, দেখো এই যে বৃত্তের পরিধি, এটা আমরা কেমনে বের করতেছি। হ্যাঁ, পরিধির পরে আমরা এবার চলে যাব হচ্ছে ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে যাব, মানে ক্ষেত্রফল আমরা দেখব যে ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তের পরিধি কি ছিল এটা তো আমরা বুঝছি, পরিধি হচ্ছে যতটুকু জায়গা সে দখল করে সেটাই হচ্ছে পরিধি, মানে এই বৃত্তের উপরস্থ বিন্দুগুলো যতটুকু দৈর্ঘ্য দখল করছে সেটাই পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফল কোনটা হবে, ক্ষেত্রফল হবে এই ভিতরের অংশ, ভিতরের অংশ যতটুকু ভেতর থেকে বৃত্তটা জায়গা দখল করছে এটা হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলে আমরা ক্যালকুলেট করব, কিভাবে ক্যালকুলেট করতে পারি, খুবই সহজ একটা ওয়ে আছে, যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটার প্রুফ আমরা দেখবো, এটা আবার আমরা বড় হইলেও আবার এটার প্রুফ করতে পারবো, সেটাও আমরা দেখব। ওকে, তো দেখো এখানে আমরা যেহেতু পরিধি বুঝে গেছি কি, এখানে তুমি একটু চিন্তা করো যে আর ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, এটাকে 4টা সমান অংশে বিভক্ত করে অংশগুলোকে এমনি কিন্তু সাজানো যায় চাইলে। তো আমি এখানে ছবিতে অনেক কিছু দেয়া আছে, এইগুলো আমরা ছবি নিজেরা হাতে কিভাবে আঁকাবো সেটা আমি দেখাচ্ছি। এখানে মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে, আমি এখানে বেশ কয়েকটা বৃত্ত আঁকাই নিচ্ছি। এখানে একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত নিলাম, সেম সাইজের সেম বৃত্তই মনে করো, তারপরে এখানে আরেকটা বৃত্ত নিলাম, মনে করবা সবগুলোই প্রায় সেম সাইজের, ঠিক আছে। তো এখন আমি প্রথম বৃত্তটাকে সমান 4 ভাগে ভাগ করব, সমান 4 ভাগে ভাগ করব, মনে করবা সমান 4 ভাগেই ভাগ হইছে, ঠিক আছে। সমান 4 ভাগে ভাগ হইছে মনে করবা।
এটাকে যদি সমান 4 ভাগে ভাগ করি, খেয়াল করো এই পুরো বৃত্তটা ছিল 2 পাই আর। পুরো বৃত্তের দৈর্ঘ্য কি ছিল? 2 পাই আর। এই উপরের অংশটুকুর দৈর্ঘ্য কত? এই উপরের অর্ধেক অংশের দৈর্ঘ্য কত? 2 পাই আর বাই 2 না, মানে পাই আর। পাই আর হচ্ছে উপরের অংশের দৈর্ঘ্য। তাহলে এই যে এক খণ্ড, 4 খণ্ড হয়েছে না, এক খণ্ডের দৈর্ঘ্য কি হবে? হাফ পাই আর। এক খণ্ডের দৈর্ঘ্য কতটুকু হবে? হাফ পাই আর। ঠিক আছে? তো এই যে 4টা খণ্ড, 4টা খণ্ডকে যদি তুমি খুলে নাও, 4টা খণ্ড দেখতে হবে এরকম। 4টা খণ্ড দেখতে হবে এরকম। এটা একটা খণ্ড, এরপরে একটা খণ্ড পাবা এরকম। মানে 4টা তুমি আলাদা আলাদা খণ্ড পাবা। ঠিক আছে? তোমার বাসায় তো রুটি বানানো হয়, রুটি মনে করো তুমি 4 ভাগে ভাগ করছো, বা তোমরা যারা যারা পিজা খাইছো, পিজা দেখবা না স্লাইস করা থাকে, তো এরকম মনে করো আমরা স্লাইস করতেছি। তো প্রথমে আমি 4টা স্লাইস করছি, 4টা। তো এই 4টাকে আমি চাইলে কিন্তু এইভাবে জোড়া লাগাইতে পারি। 4টাকে আমি জোড়া লাগাচ্ছি, দেখো। এর পরের অংশটা মনে করো এরকম, এরকম একটা খণ্ড। তারপর লাস্টে আরেকটা খণ্ড আছে, সেটাকে আমরা সাদা কালি দিয়ে দেখাই। এইরকম। এই মনে করো এই পুরো জিনিসটা কিন্তু আমার বৃত্ত ছিল, এগুলোকে আমি কি করছি? কেটে কেটে নিয়ে আসে এইভাবে লাগাইছি। লাগাইলে এখানে কি হয়েছে খেয়াল করো। তোমারে বলছিলাম না এতটুকুর দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে হাফ পাই আর। তার মানে এতটুকু কতটুকু হবে আমার? হাফ পাই আর। এইটুকু কতটুকু হবে আমাদের? হাফ পাই আর। তাইলে এই উপরের অংশে কতটুকু আছে? আরো পাই আর অংশ আছে, মানে অর্ধেক অংশ আছে। এই যে পুরো দৈর্ঘ্যটা, এটা আমার হচ্ছে শুধু পাই আর। এটা কি বুঝো? এই পুরো অংশটা আমাদের শুধু পাই আর। আর এই জিনিসটা আমাদের কি ছিল? এই জিনিসটা আমাদের ব্যাসার্ধ আর ছিল না? এই যে এই ডান্ডিগুলা, এগুলো কিন্তু আমাদের ব্যাসার্ধ আর। তার মানে এখানে আমি যেটা মার্ক করতেছি, এটা কিন্তু আমার ব্যাসার্ধ আর, এটা হচ্ছে আর। তাইলে এরকম দেখতে হইলো। এইবার আমি খণ্ড করব। প্রথমে তো 4 খণ্ড করছিলাম, এবার খণ্ড আর একটু বেশি করি। চল তো 8 খণ্ড করে দেখি কি হয় আমাদের। আমি 8টা খণ্ড করব। 1 2 খণ্ড হয়েছে, 4 খণ্ড হয়েছে, 6 খণ্ড হয়েছে, 8 খণ্ড হয়েছে। তাহলে দেখো পিজা স্লাইস আর একটু ছোট হয়ে গেছে। তো আমি যদি এই 8 খণ্ডকে একটু এখানে তোমাদেরকে দেখাই, তাহলে দেখো খণ্ডগুলো ছোট ছোট হবে। এই একটা খণ্ড, এই এতটুকু কিন্তু ব্যাসার্ধ আর। ঠিক আছে? তারপরে এই একটা খণ্ড, তারপরে এই আরেকটা খণ্ড। কয় খণ্ড? 1 2 3 খণ্ড আমরা নিয়ে আসছি। 4 নাম্বার খণ্ড, 5 নাম্বার খণ্ড, 6 নাম্বার খণ্ড, 7 নাম্বার খণ্ড, লাস্ট খণ্ড 8 নাম্বার খণ্ড। দেখো এই জিনিসটা প্রথমে একটু সামান্তরিকের মতো দেখতে ছিল না? এই জিনিসটা খেয়াল করো, এটা দেখতে কার মতো? অনেকটা সামান্তরিকের মতো না? কিন্তু ঝামেলাটা কি? সামান্তরিকের বাহুগুলো সব এবড়ো থেবড়ো, শুধু এই 2টা বাহু আমার সমান্তরাল আছে। তাছাড়া এই যে উপরের যেগুলো আছে এগুলো সব এবড়ো থেবড়ো। এইটা দেখো, এই 2টাও সমান্তরাল আছে, উপরের অংশটা একটু এবড়ো থেবড়ো অংশ কমে গেছে না? মানে এটা হচ্ছে এরকম উঁচু নিচু ঢেউ খেলানো অংশ একটু কমছে না? তুমি কি বলতে পারবা যে এতটুকু হচ্ছে আর, এই উপরে আমাদের কতটুকু অংশ আছে? দেখো এইটা একটা খণ্ড, 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড। 4 খণ্ড মিলে আমার কি অংশ দখল করে? পাই আর অংশ দখল করে না? পরিধির পরিধিটা ছিল 2 পাই আর। তাহলে এই উপরের খণ্ডটুকু হবে আমার পাই আর। এটা কি বুঝছো? কমন সেন্স। পুরো পরিধি ছিল 2 পাই আর, উপরের অংশটুকু কতটুকু হবে? পাই আর। তার মানে আমাদের এই উপরে যে 4 খণ্ড আছে, এই যে 1 2 3 4, এই 4টা খণ্ড 1 2 3 4, এই 4 খণ্ড মিলে আমার কতটুকু দৈর্ঘ্য দখল করছে? পাই আর। নিচের 4 খণ্ড কতটুকু দৈর্ঘ্য দখল করছে? পরিধির পাই আর। কিন্তু এটা কি সামান্তরিক? এটা কিন্তু পারফেক্ট সামান্তরিক না। তুমি তারপরেও আরেকটু খেয়াল করে দেখো, এরা ছিল একটু বেশি হেলে, এদিকে আমরা বেশি হেলে ছিল, এটা কিন্তু হেলানো অংশটা একটু কমছে। মানে বুঝতেছো? একে তো পারফেক্ট সামান্তরিক হচ্ছে, দ্বিতীয়ত সামান্তরিক থেকে এটা আয়তের মতো হচ্ছে। এখন এটাকে যদি আমরা অনেকগুলা খণ্ড করি, আরো বেশি খণ্ড করবো। এবার দেখো, এটাকে মনে করো আমরা আরো বেশি খণ্ড করছি। অন্য কালি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আরো খণ্ড করতেছি আমরা।
দেখো মোটামুটি আমরা, তুমি যদি গুনে দেখো, এখানে আমরা 16 খণ্ড করে ফেলছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা খণ্ড করে ফেলছি আমরা, ঠিক আছে? 16 খণ্ড, 16টা খণ্ড আছে। 8 দুগুণা 16টা খণ্ড, আগে 8 খণ্ড ছিল, এর আবার দ্বিগুণ খণ্ড, 16 খণ্ড করছি। এখন কি তুমি বুঝতেছো এই জিনিসটা? এই স্লাইস গুলা যদি নিয়ে আসে এখানে, এখানে যদি তুমি যুক্ত করো, তাহলে দেখতে এরকম হবে, ওটার থেকে একটু বেশি পারফেক্ট হবে। এই একটা খণ্ড, এটা ব্যাসার্ধ আর, এরপরে আরেকটা খণ্ড আমাদের কিরকম আসবে, এরকম। তারপরের খণ্ড কেমন আসবে, আমি এবার আর কালার চেঞ্জ করবো না, একবারে ইউজ করে যাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, 9 খণ্ড আমরা নিছি। 10 নম্বর খণ্ড, 11 নম্বর খণ্ড, 12 নম্বর খণ্ড, 13, 14, 15, লাস্ট খণ্ড 16। তোমাদেরকে আমি যে জন্য এই খণ্ড খণ্ড করে দেখাচ্ছি, দেখো এই যে এখানে 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড, ঠিক সেম ভাবে আরো 4টা খণ্ড এখানে আছে, 1 2 3 4, এই টোটাল 8 খণ্ড মিলে আমার কতটুকু দৈর্ঘ্য কভার করে, পায়ার। তার মানে এতটুকু লেন্থ হচ্ছে আমাদের পায়ার। তো তুমি কি আস্তে আস্তে বুঝতেছো এখানে ঘটনাটা কি হচ্ছে? যখন তুমি 4 খণ্ড করছো, তখন এই জিনিসটা দেখতে অনেকটা কিসের মতো হচ্ছে, দেখতে অনেকটা সামান্তরিকের মতো হচ্ছে, কিন্তু সামান্তরিকের বাহুগুলো দেখো স্মুথ না, মানে এরকম না, সামান্তরিকের বাহুগুলো দেখতে এরকম না, এরকম না, এরকম সামান্তরিক তৈরি হয় নাই, ঠিক আছে? এটা কি হয়েছে, উপরের বাহুগুলো এরকম ঢেউ খেলানো আছে। আমি যদি খণ্ড বাড়াই, তাহলে অনেকটা দেখতে এটার মতো হচ্ছে, হচ্ছে হচ্ছে মতো যাচ্ছে। আবার কি হচ্ছে, নিচের অংশটা এরকম দেখতে দেখতে হচ্ছে, কিন্তু নিচের অংশটার একটা কাহিনী আছে, যে সামান্তরিকটা আমাদের শুধু সামান্তরিকের মতো দেখতে হচ্ছে না, নিচের অংশটা আমাদের দেখতে হচ্ছে অনেকটা আয়তের মতো হয়ে গেছে। মানে এই জিনিসটা একটু খাড়া হয়ে গেছে, যে এটা যত বাঁকা ছিল এটা একটু সোজা হয়ে গেছে। খেয়াল করো, এটা একটু সোজা হয়ে গেছে, দেখো এই তলটা একটু সোজা হয়ে গেছে। আর উপরের এই যে এবড়ো থেবড়ো অংশ বা ঢেউ খেলানো অংশ, এটাও কিন্তু কমে গেছে। খণ্ড যদি আরো বেশি করো, এটা দেখতে আরো অনেকটা আমাদের সামান্তরিক থেকে দেখো প্রায় আয়তক্ষেত্রের মতো দেখতে হয়েছে। এখন আমি যদি অসংখ্য খণ্ড করি, মানে যত খণ্ড করা সম্ভব, ধরো 2000 3000 খণ্ড করে ফেলছি, মানে আরো অনেক অনেক খণ্ড করছি, অনেক খণ্ড যদি করি, বা এরপরে 16 দুগুণা 32 খণ্ড, তারপর আমরা যদি 64 খণ্ড করি, 64 খণ্ড করলে তুমি গিয়ে দেখবা এই জিনিসটা কিসে পরিণত হয়েছে, এটা আস্তে ধীরে আয়তক্ষেত্রে পরিণত হয়েছে। আয়তক্ষেত্র, এটা আস্তে ধীরে কিসে পরিণত হবে, আয়তক্ষেত্রে পরিণত হবে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হবে জানো? দৈর্ঘ্য হবে পায়ার। আমরা দেখতেছি সবসময় আমাদের দৈর্ঘ্য কতটুকু কভার করতেছে, পায়ার। এতটুকু ছিল হাফ পায়ার, এইটুকু ছিল হাফ পায়ার, এই দুটো যোগ করলে কত হবে, পায়ার। সব ক্ষেত্রে দেখো দৈর্ঘ্য থাকতেছে পায়ার, তাহলে এটা কি তৈরি হবে, আয়তক্ষেত্র তৈরি হবে না? দৈর্ঘ্য হচ্ছে পায়ার, আর প্রস্থ কি, প্রস্থ দেখো সবসময় হচ্ছে আর। তার মানে তুমি যে এই যে বৃত্তের ক্ষেত্রফল তুমি যে বের করতে চাচ্ছিলা, ওইটা এই যে বৃত্তের যে ক্ষেত্রফলটা এখানে আছে, এই ক্ষেত্রফল আর আমার এই ক্ষেত্রফল সেম না? একই ক্ষেত্রই তো, আমি তুলে একটু খুলে খুলে লাগাইছি। মানে মনে করো তোমার মেঝের টোটাল টাইলসের যে ক্ষেত্রফল, তুমি যদি টাইলস গুলোকে খুলে খুলে নাও, খুলে খুলে নিলে প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল যদি যোগ করো, একই ক্ষেত্রফল পাবা না? এখানে আমাদের বৃত্ত ছিল, বৃত্ত থেকে আমরা স্লাইস করে করে নিয়ে নিছি, তো এইটার ক্ষেত্রফল যা হবে বৃত্তের ক্ষেত্রফলও কিন্তু তাই হবে। তো আমি যদি খণ্ড অনেক বাড়াইতে থাকি, বাড়াইতে গেলে দেখবো যে বৃত্তক্ষেত্র দিয়ে, বৃত্তক্ষেত্রকে খণ্ড খণ্ড করে আমি কি বানাইতে পারছি, আয়তক্ষেত্র বানাইছি, যার দৈর্ঘ্য হচ্ছে পাই আর প্রস্থ হচ্ছে আর। তাহলে আমাদের রিফর্মড আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, নতুন করে তৈরি করা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কিন্তু হবে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটার ভ্যালু কত আসবে, পাই আর ইন্টু আর, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে কি আসে, পাই আর স্কোয়ার বর্গ একক। আর আমরা যেহেতু বৃত্ত থেকে নিয়ে আয়ত বানাইছি, তার মানে বৃত্তের ক্ষেত্রফল
সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এটাও কত হবে? পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা কি শিখলাম? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, স্কোয়ার ইউনিট, এসকিউ ইউনিট মানে স্কোয়ার ইউনিট, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে কি ব্যাসার্ধ। না, আয়তক্ষেত্রকে আরো ভাগ করলে বিপরীত দিক দিয়ে সামান্তরিক হবে না, লাস্টে গিয়ে কি হবে? আয়তক্ষেত্র হবে, এরপরে আয়ত আয়তই থাকবে, বিপরীত দিক দিয়ে সামান্তরিক হওয়ার কোনো চান্স নেই। যে প্রশ্ন করছো আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি যে তুমি বৃত্তকে যত খণ্ডে ভাগ করবা আস্তে আস্তে ওটা কিসে পরিণত হবে? আয়তক্ষেত্রে পরিণত হবে, যার দৈর্ঘ্য থাকবে পাই আর, প্রস্থ থাকবে আর, ক্ষেত্রফল তাহলে কি হবে? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটাই সেম হয় এই কেসে, মানে আমরা এমনি বানাইছি। তো দেখো এটাই এখানে লেখা আছে যে আমাদের এই উপরের অংশে আছে হচ্ছে অর্ধপরিধি, ঠিক আছে? এখানে আছে অর্ধপরিধি যেটা হচ্ছে পাই আর এখানে ব্যাসার্ধ হচ্ছে আর, যেটা আমাদের প্রস্থের মতো। তারপর দেখো আরো খণ্ড যখন বাড়াইছি তখন আবার অর্ধপরিধি আমাদের ওই সেমই আছে, উপরের অংশ পাই নিচের অংশ পাই আর ব্যাসার্ধ হচ্ছে আর। এরপর খণ্ড যখন আরো বাড়াইছি, দেখো 16টি খণ্ড করছি, তখন এটা দেখতে অনেকটা পারফেক্ট সামান্তরিকের মতো হয়েছে। এরপর খণ্ড যখন আরো বাড়াই দিছি, দেখো এখানে 32টা খণ্ড নিছি, তখন দেখো সামান্তরিক থেকে আস্তে আস্তে এটা আয়তের মতো হচ্ছে, পারফেক্ট আয়ত। এরপর যখন খণ্ড আরো বাড়াবা তখন এটা অ্যাকচুয়াল আয়ত হয়ে যাবে। আয়ত হয়ে গেলে ক্ষেত্রফল হবে কি? পাই আর ইন্টু আর সমান পাই আর স্কোয়ার। দ্যাটস ইট। এটা এখানে আর কি তোমাদের লেখা ছিল, এটা আশা করি বুঝতে পারছো পুরোটা। এবার চলো আমরা সামনে আগাই। ওকে জাভিদ, এটা জিজ্ঞাসা করে কোনো লাভ নাই, এটা পাবা না তুমি, বারবার টিচার ইনবক্সে লেখার কোনো দরকার নেই। তো দেখো এখানে যে আমরা আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ করতে থাকবো, মানে যত ক্ষুদ্র করতে পারি আমরা। এটা কিন্তু একদম এক্সট্রিম পর্যায়ের ক্ষুদ্র। দেখো এখানে কত খণ্ড আছে তুমি গুনে বের করতে পারবে না, ইনফিনিট পর্যন্ত খণ্ড আছে, মানে অসীম খণ্ড, অসংখ্য খণ্ড। এটা করলে এটা আমাদের আয়ত তৈরি হবে, আয়তক্ষেত্র তৈরি হবে। আয়তক্ষেত্র যদি তৈরি হয় তাহলে আমাদের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে, আবারও বলতেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, পাই আর ইন্টু আর সমান পাই আর স্কোয়ার। তো এই আয়তক্ষেত্র আর এই বৃত্ত একই ক্ষেত্র, সো এইভাবে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করি। এখন দেখো তোমার এখানে কি বলছে, চিত্রটা আমাদের এখানে আসে নাই, আমি চিত্রটা একটু আঁকাই দিচ্ছি। দেখো এখানে আমাদের একটা চিত্র আঁকাইতে হবে। এই একটা বৃত্ত, আরেকটা বৃত্ত আমরা আঁকাই এখানে। এই যে দুইটা বৃত্তের কেন্দ্র কিন্তু সেম জায়গায় আছে। বলছে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত? মানে তোমার এই বড় বৃত্তটা হচ্ছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের বলছে এই ক্ষেত্রফলটুকু কতটুকু হবে? এই ক্ষেত্রফলটুকু কতটুকু হবে? তাহলে আমরা দেখো বের করব হচ্ছে মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল। এটা কি হবে? ক্ষেত্রফলটুকু সমান হবে বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল। এটা কি বুঝো? ওই যে রাস্তার অঙ্কের মতো। প্রথমে পুরো ক্ষেত্রফলটা তুমি নাও, এখানে যে পুরো ক্ষেত্রফল আছে, এই পুরো ক্ষেত্রফলটা নাও। এই পুরো ক্ষেত্রফল থেকে তুমি যদি এই মাঝখানের অংশটুকুকে বাদ করে দাও, এই অংশটুকুকে বাদ করে দাও, তাহলেই এই ক্ষেত্রফলটা পাবা না তুমি। খুবই কমন সেন্স, খুবই সহজ কথা। তাইলে যেহেতু বৃত্তটা বড় বৃত্তকে আমরা বলতেছি পাই ক্যাপিটাল আর স্কোয়ার, বড় বৃত্তের ক্ষেত্রফল, মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এটা লিখবো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই আর 8 হচ্ছে আমাদের বড় আর
আর 5 হচ্ছে আমাদের ছোট আর, তুমি R1 R2 দিতে পারো তোমার ইচ্ছা। তাহলে এখানে কি আসবে, পাই যদি কমন নিয়ে নাও তাহলে আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার আসবে। তাহলে এখানে পায়ের সাথে আমাদের থাকবে কত, আর এর ভ্যালু কত, 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে এখানে 28টা হয় 64, 5 5 হয় 25, তাহলে যত আসবে তত আমাদের উত্তর। পাই ইন্টু 64 মাইনাস 25, অ্যান্সার আসে হচ্ছে আমাদের 39 পাই বর্গ কি দেয়া আছে সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। এটাকে যদি দশমিকে নিয়ে যাও, দশমিকে নিলে 122.522 বর্গ সেন্টিমিটার। প্রায় লিখে দিবা লাস্টে, হ্যাঁ লাস্টে লিখে দিবা প্রায়। দেখো তো এটা বুঝছো কিনা। আমি যদি আরেকবার একটু রিক্যাপ করি, যে আমাদের এই দুটা সমকেন্দ্রিক বৃত্ত আছে, তো একটার ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, মানে দেখেই কিন্তু তুমি বুঝতেছো এটা বড়, যার ব্যাসার্ধ বড় সে বড়, আর এটা হচ্ছে ছোট। তাহলে এদের মধ্যবর্তী পরিধির মধ্যবর্তী অঞ্চল বলতে যেই অঞ্চলটা আমি মার্ক করছি, এই অঞ্চলের ক্ষেত্রফল তোমার কাছে জানতে চাইছে। তাহলে প্রথমে কি করবা, বড় বৃত্তের ক্ষেত্রফল বের করবা, তারপর ছোট বৃত্তের ক্ষেত্রফল বের করবা, এই দুটাকে বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তুমি এই মাঝের অংশটা পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার। ওকে, এবার চলো আমরা সামনে আগাই। আজকে খুব রিল্যাক্সিং পড়াশোনা। এবার দেখো আমরা বেলন বা সিলিন্ডারের, হ্যাঁ আমরা বাংলায় বলি বেলন আর ইংলিশে বলি সিলিন্ডার, তো আমরা সবসময় সিলিন্ডারই বলি, বেলন খুব কম বলি। প্রশ্নে যদি বেলন লেখা থাকে মানে বুঝবা কি যে সিলিন্ডার, আবার বেলুন ভাইবো না, এটা কিন্তু বেলন। তো এই সিলিন্ডারের পরিমাপ সংক্রান্ত সমস্যা বলে আমরা পড়ব। তো দেখো সিলিন্ডারটা তৈরি হয়েছে কেমনে। সিলিন্ডারের দেখো সমবৃত্ত, মানে সমবৃত্ত ভূমিক সিলিন্ডার বলি আমরা এটারে। সিলিন্ডারের উপরে এবং নিচে একটা বৃত্ত আছে, উপরেও আরেকটা বৃত্ত আছে। এরা দুইজন বৃত্তের ব্যাসার্ধ কিন্তু সেম, দুইটা বৃত্তের ব্যাসার্ধই আর, মানে সমান ব্যাসার্ধ বিশিষ্ট দুইটা বৃত্ত আছে। আর কি আছে, তার একটা এইরকম ক্ষেত্র আছে, বক্রপৃষ্ঠ আছে, বক্রতল, তার একটা বক্রতল আছে, বক্রপৃষ্ঠ আছে। এই যে মনে করো একটা সিলিন্ডার আমি হাতে নিছি, জান্নাত এটা ক্যালকুলেটর দিয়ে করা যায়, ঠিক আছে, এটা তো আমি আর তোমারে দেখাইতে পারবো না, এখানে ক্যালকুলেটর দিয়ে করবা, শিখে নিবে এটা। এই মনে করো একটা সিলিন্ডার, এটা সমবৃত্ত ভূমিক সিলিন্ডার না, আমরা যেই সিলিন্ডারের কথা বলতেছি এটা অনেক পারফেক্ট, এটার মুখ তো খোলা যায় না, মনে করো এটার মুখও এইরকমই নিচের অংশের মতো। তো দেখো এখানে একটা বৃত্তাকার অঞ্চল আছে, উপরেও একটা বৃত্তাকার অঞ্চল আছে, এই যে এই পর্যন্ত যদি চিন্তা করো এখানে কিন্তু একটা বৃত্তাকার অঞ্চল আছে। তো দুইটা বৃত্ত দ্বারা সিলিন্ডারটা এমনি আটকানো, মাঝখানে দেখতেছো না একটা সলিড জায়গা আছে, এটাও কি, এই অঞ্চলটাও কি একটা বক্রতল না। তাইলে সিলিন্ডারের কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথমত আমাদের সিলিন্ডারের দুইটা বৃত্ত আছে, তাদের ক্ষেত্রফল আছে না, তো সিলিন্ডারের কিন্তু একটা ক্ষেত্রফল থাকবে। সিলিন্ডারের যেই সমগ্র পৃষ্ঠ, এইটা হচ্ছে বক্রপৃষ্ঠ, দেখো এটা হচ্ছে বক্রপৃষ্ঠ, আর এই নিচে আর এই উপরে এই দুটা হচ্ছে বৃত্তাকার পৃষ্ঠ বা ঢাকনি। তাহলে দেখো তো এই পুরো সিলিন্ডারটা একটা ক্ষেত্র দখল করছে না, একটা ক্ষেত্রফল আছে না পুরো সিলিন্ডারটার, ওই ক্ষেত্রফলটা আমরা বের করব। তাইলে সিলিন্ডারের সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথম একটা টার্ম আসতেছে সমগ্র তলের ক্ষেত্রফল, মানে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে, দেখো বক্রতলের ক্ষেত্রফল প্লাস বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখন তোমাদেরকে বলি যে আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা কি। বক্রতল হচ্ছে এইটা, এইটা হচ্ছে বক্রতল, হ্যাঁ। বৃত্তাকার অঞ্চলের ক্ষেত্রফল তো তুমি জানোই, এটা কি হবে, পাই আর স্কোয়ার, এটাও কি হবে, পাই আর স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে বক্রতলটা দেখো তো দেখতে এরকম না, এখানে আমরা বৃত্তাকার অঞ্চলও আঁকায় ফেলছি, বক্রতলটাও আঁকায় ফেলছি। এই বক্রপৃষ্ঠটা এটা না, এই যে বক্রপৃষ্ঠ, এটা কিন্তু বৃত্তাকার, দেখো জিনিসটা কিন্তু বৃত্তাকার। তো তুমি কি করতে পারবে, এখান থেকে আমার কাছে যদি একটা চাকু থাকতো, চাকু দিয়ে আমি চাইলে এই অংশটা আমি কেটে ফেলতে পারতাম না। এই দেখো এখানে কিন্তু খোলা যায়, এটা আমি খুলে ফেলতে পারবো, এটা যদি নষ্ট হইতো এটা খুলে ফেলতাম। তো এটা কি করা যায়, খোলা যায়। খুলে যদি তুমি তোমার যদি খুব শক্তি থাকে, এটা খুলে তুমি কি করতে পারবে, এটাকে এমনি চ্যাপ্টা বানাইতে পারবে না। বুঝতেছো কাহিনী,
এরকম মনে করো মোড়ানো ছিল, আমি একটা পেজ নিয়ে দেখাচ্ছি। এই যে আমি যে কথা, যেটার কথা আর কি তোমাদেরকে বলতেছিলাম, এটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার। হ্যাঁ, তো এভাবে না করে এভাবে ভাঁজ করি, তাহলে ভালো হবে, সুবিধা হবে। এই মনে করো আমাদের একটা সিলিন্ডার, ঠিক আছে, এ হচ্ছে আমাদের একটা সিলিন্ডার। ওকে, তো সিলিন্ডারের আমরা জানি তিনটা পৃষ্ঠ আছে, একটা উপরের পৃষ্ঠ যেটা বৃত্তাকার, একটা ভূমি এটাও কি বৃত্তাকার। তো এই দুটার ক্ষেত্রফল তো আমরা জানি, এই দুটার ক্ষেত্রফল আর এই যে আমাদের যে গোল মানে বক্রপৃষ্ঠ, এটার যে ক্ষেত্রফল, সবগুলো ক্ষেত্রফল যদি যোগ করো সমগ্র তলের ক্ষেত্রফল পাইবা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, আমাদের বক্রতলের ক্ষেত্রফল সাথে আমাকে যোগ করতে হবে কি বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল। তো এই যে আমি বের করতে চাচ্ছি, তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি বা দেখাইতে চাচ্ছি আমরা যে বক্রতলের ক্ষেত্রফল কি। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি হবে দেখো, তুমি এই সিলিন্ডারটাকে, এই দেখো এতটুকু কিন্তু তোমার ব্যাসার্ধ, এটা কি তোমার ব্যাসার্ধ না, মানে আর, এই যে খেয়াল করো এতটুকু হচ্ছে তোমার আর। এবার এটাকে যদি তুমি এইভাবে কেটে খুলে ফেলো, তাহলে তোমার এইটুকু কি আসবে দেখো, এই যে সিলিন্ডারে যে এরকম সিলিন্ডার আকৃতি মানে বক্রপৃষ্ঠ ছিল না, এটা আমি খুলে ফেলছি, এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না। যার এই দৈর্ঘ্যটুকু কত বলতে পারো, এই দৈর্ঘ্যটুকু কত টিচার ইনবক্সে জানাও তো, এই উপরের অংশটুকু কত। অনুভা তাহলে তুমি অঙ্ক করতে থাকো, সমস্যা নেই, তোমার জন্য দেখাচ্ছি না এটা। এই উপরের অংশটুকু কত, উপরের অংশ কত বলছে আর, জীবনেও আর না, এইচও না, বৃত্তের পরিধির সমান। যারা যারা পরিধি বলছো তারা ট্রু। তাহলে দেখো আমাদের উপরের অংশটুকু হবে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল হবে বৃত্তের পরিধি গুণন এইটুকু কি সিলিন্ডারের উচ্চতা না, এটাকে আমরা বলতেছি সিলিন্ডারের উচ্চতা। দেখো এই যদি একটা সিলিন্ডার হয়, এই মনে করো একটা সিলিন্ডার, সিলিন্ডার এটাকে আমরা বলতেছি সিলিন্ডারের উচ্চতা এইচ, আর এটা হচ্ছে আমাদের আর ব্যাসার্ধ। তাহলে আমি যদি সিলিন্ডারটাকে এভাবে খুলে ফেলি, তাহলে এতটুকু হবে আমাদের কি, এই যে এই পুরো অংশটুকু না, দেখো আমি লাল করে দিচ্ছি, যাদের এখনো বুঝতে অসুবিধা হচ্ছে, এই লাল অংশটার কথা বলতেছি আমি। এই লাল অংশের দৈর্ঘ্য কতটুকু, এই লাল অংশের দৈর্ঘ্য কিন্তু আমাদের এই সোজা অংশটা, এটা কত 2πr। তাহলে বৃত্তের পরিধি হবে মানে বৃত্তাকার অংশের পরিধি ইন্টু কি, ইন্টু উচ্চতা। তাহলে এটা কি হবে 2πr ইন্টু এইচ বর্গ একক। এটা কি আমাদের, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এটা 1 নম্বর ফর্মুলা, এটা মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, ওটা এখানে দেখানোই আছে যে কিভাবে খুলে করছে। আর 2 নম্বর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে দেখো, বক্রতলের ক্ষেত্রফল 2πrh প্লাস দুইটা বৃত্তক্ষেত্র আছে না, উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, তাহলে 2 × πr স্কোয়ার। তাহলে আমাদের কি আসতেছে সমগ্র তলের ক্ষেত্রফল 2πrh প্লাস 2πr স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কমন নিতে পারি একটা জিনিস, কি কমন নিতে পারি, 2πr। 2πr যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের এখান থেকে থাকবে আর, আর এখান থেকে থাকবে এইচ। তাহলে এইটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r প্লাস এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল কি πrh। ওকে, 2πrh এটা আশা করি বুঝতে পারছো। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, তাহলে আমরা সামনে আগাই, চলো সামনে। দেখো আমাদের এখানে একটা সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ দেয়া আছে 4.5, উচ্চতা দেয়া আছে, বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো তোমরা যারা বলতেছিলা যে পায়ের ভ্যালু 3.14 বসাবা কিনা, প্রশ্নে যদি দেয়া থাকে পায়ের ভ্যালু এক্স্যাক্টলি 3.14, তখন তোমার কিন্তু এটাই বসানো লাগবে, তখন 1416 বসানো যাবে না। আশা করি এখন উত্তর ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমরা জানি, লিখবা, আমরা জানি বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πrh। এখানে লিখবা পাই সমান 3.14,
ব্যাসার্ধ আর সমান 4.5 সেন্টিমিটার, উচ্চতা এইচ সমান 6 সেন্টিমিটার, এগুলো লিখতে হবে সাইডে। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি আসবে? 2 ইন্টু 3.14 ইন্টু 4.5 ইন্টু 6 বসায় দাও, যেটা আসবে তত বর্গ একক সেন্টিমিটার। 2 ইন্টু 3.14 ইন্টু 4.5 ইন্টু 6, 169.56 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সার। ফর্মুলা বসাবো, অঙ্ক হয়ে যাবে, খুবই সহজ, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, সবারই উত্তর হয়েছে, ভেরি গুড। এরপরে চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, অনেকে কুইজ কুইজ করতেছিল, তাহলে কুইজের উত্তরটা দিয়ে দাও। না আদ্রিতা, বৃত্তের ক্ষেত্রফল পরীক্ষায় আসবে না। ক্ষেত্রফলের সূত্রটা কেন, পাই আর স্কোয়ার, এটা বোঝানোর জন্য তোমার আমি প্রমাণ দেখাইছি, প্রমাণ পরীক্ষায় আসবে না, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি রেজাল্ট শেয়ার করার আগে। চলো দেখে ফেলি যে এটার অ্যান্সার কি। একটা বৃত্তের ব্যাস দিয়ে আছে 2 সেন্টিমিটার, তার পরিধি কত? আমরা জানি পরিধি সমান 2 পাই আর। এখন তোমরা জানো পাই ইন্টু 2 আর, এটাও আমরা লিখতে পারি। এখানে পাই ইন্টু 2 আর মানে কি? ব্যাস। তাহলে প্রশ্নে যদি ব্যাস দেওয়া থাকে, তুমি কিন্তু এটাকে 2 দ্বারা ভাগ করলে কি পাবা? ব্যাসার্ধ। 1 সেন্টিমিটার হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো তুমি চাইলে এটা আর এর ভ্যালু বের করে নিয়ে 2 পাই আর এ বসাইতে পারো, অথবা এভাবেও কিন্তু ইউজ করতে পারো। পাই ইন্টু ব্যাস, এটা হচ্ছে আমাদের পরিধি। তাহলে পাই ইন্টু 2, তাহলে 2 পাই, 2 ইন্টু 3.14। এখানে 3.14 ইউজ করতেছি কারণ অপশন দেখে, অপশনে সবগুলো 2 ডিজিট করে আছে, ঠিক আছে, সেই জন্য 3.14 ইউজ করছি। তাহলে দেখো, তাহলে কত আসে? 6.28 সেন্টিমিটার। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে বি। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, ছবিক অনেক পার্থক্য, প্রথম ক্লাস করে আসো, তাহলে পার্থক্য বুঝতে পারবা ভাইয়া। ওকে, আমরা যদি লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথমে আছে রাজিন, তারপরে মাইশা, লামিশা, মেহজাবিন, অনন্যা। অনন্যা বা অনন্য হবে, দুইজন আছে আর কি, কে আমি আই এম নট শিওর, দুজনের নামের স্পেলিং সেম। তারপরে জিহান, নুদরাত, নাজিব, তিন্নি, জান্নাত, নুসরাত, তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, চলো আমরা সামনে আগাই। সামনে দেখো, ব্যাক টু ব্যাক তোমাদের জন্য আরেকটা কুইজ আছে, এটার উত্তর দাও সুন্দর মতো।
ওকে, আমরা পোলটা ইন করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। বলছে একটি বৃত্তের ব্যাস, কিন্তু হ্যাঁ ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান হবে ব্যাস বাই 2, ঠিক আছে? তাহলে কত? 5 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল বা এরিয়াকে আমরা এ দ্বারা প্রকাশ করি, পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে কত হবে? পাই ইন্টু আর মানে 5 স্কোয়ার, তাহলে 25 পাই 25 পাই স্কোয়ার সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার, তুমি যেটাই বলো, আমরা সেন্টিমিটার স্কোয়ার লিখি, সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা যদি রেজাল্ট পাবলিশ করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের লিডার বোর্ডে ফার্স্ট আছে মাইশা, তারপরে আফফান আলী, আফরা, নুসাইবা, তুয়া, সাদাত, ফারিয়া, মিনহা, লামিশা মেহজাবিন, সাইয়ান। তোমাদের সবাইকে অভিনন্দন। এবার চলো আমরা সামনে আগাই। ওকে, সামনে দেখো আমাদের একটা বহু নির্বাচনী প্রশ্ন আছে। বলছে যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল এ, বলছিলাম ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, পরিধি বা সারকামফারেন্সের সি থেকে সি আসছে, এটা এরিয়ার এ থেকে আসছে, তবে সি এর মান নিচের কোনটি? কোন বৃত্তের ক্ষেত্রফল আর পরিধি দেয়া আছে, আমরা জানি কি ক্ষেত্রফল সমান এ সমান আমরা কি জানি পাই আর স্কোয়ার, আবার সি সমান আমরা কি জানি পরিধি 2 পাই আর। এগুলো কই থেকে আসতেছে? এই যে এখান থেকে, পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে দেখো এই সি কে চাইলে আমরা সাজায় কি লিখতে পারি, দেখো দেখি। সি কে কিন্তু আমরা সাজায় লিখতে পারি 2 পাই, আমি ইচ্ছা করে একটা আর গুণ দিচ্ছি এখানে, ইচ্ছা করে যদি আর গুণ দিই, আর কি আমার ভাগ করে দেওয়া লাগবে না? দেখো এখানে আমি কি করলাম, ইচ্ছা করে আর গুণ দিছি, আর দ্বারা আবার ভাগ করে দিছি, তার মানে আগে যা ছিল তাই আছে। তাহলে উপরে কি থাকতেছে 2 বাই আর ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে দেখো 2a বাই আর থাকতেছে না আমার কাছে, সি সমান কি থাকতেছে 2a বাই আর। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কোনটা? সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অনেকে উত্তর দিছো ভেরি গুড, বি হবে না ভাই, সি হবে। ওকে, আশা করি বুঝতে পারছো এখানে কি করছি, মেলানোর জন্য যে সি এর মান কেমনে হবে, এইরকম করে এই অঙ্কগুলো করবা, একটাকে আরেকটার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে মনে রাখবা এ সমান আমরা বলতে পারি সি আর বাই 2। তাহলে এখান থেকেও আবার আমরা বলতে পারি এ সমান সি ইন্টু আর, বা আর সি বলতে পারো তুমি, আর ক্যাপিটাল সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার চলো আমরা সামনে আগাই। সামনে একটা কুইজ আছে, বাট এই কুইজটা আমরা দিব না, আমরা এটা সলভ করে দিব, কারণ ক্লাসের লাস্টের দিকে চলে আসছি আমরা প্রায়। তো দেখো এখানে বলছে একটা সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ আর দেয়া আছে আর পার সেন্টিমিটার, উচ্চতা এইচ হচ্ছে 7 সেন্টিমিটার। বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 2 পাই আর, আজকে শিখলাম আর প্লাস এইচ, ফর্মুলাটা কিন্তু মুখস্থ রাখবা, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। তাহলে এখানে দেখো 2 পাই, আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5, আর এখানে হবে 5 প্লাস 7, এইচ এর ভ্যালু 7। তাহলে এটা যদি আমরা হিসাব করি, পাই বাদে হিসাব করতে হবে, 2 ইন্টু, কারণ সবগুলো অপশনে দেখো পাই আছে, 2 ইন্টু 5 গুণ 5 প্লাস 7, তাহলে 120 পাই আসে, মানে ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, জাস্ট ফর্মুলা বসাবা, ফর্মুলায় সব কিছু দিয়ে দিবা, তাইলেই শেষ। অনেকে উত্তর দিছো, ভেরি গুড। এরপর যদি আমরা সামনে আগে দেখো আমাদের একটা গাণিতিক সমস্যা আছে, বাট এই সমস্যাটা কিন্তু আমরা আগে সলভ করে ফেলছি। তো দেখো এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, ও এ সমান 12 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 12, আর ওবি সমান 15 সেন্টিমিটার, এই ওবি হচ্ছে 15 সেন্টিমিটার। এখন বলছে বৃহত্তম বৃত্তের ব্যাস নির্ণয় করো। এ নাম্বার ব্যাসার্ধ আর সমান ওবি সমান 15 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে? এটা কি বড় বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ব্যাস কি হবে? অতএব ব্যাস সমান 2r। ব্যাসকে আবার আমরা ডি দ্বারা প্রকাশ করি, কারণ ব্যাসের ইংলিশ হচ্ছে ডায়ামিটার, তো ডায়ামিটারের ডি মানে হচ্ছে 2r, তাহলে 2 গুণ 15 মানে 30 সেন্টিমিটার। তোমরা অনেকে হয়তো উত্তর দিয়ে দিছো, ভেরি গুড। এ নাম্বার আমাদের শেষ। বি নাম্বার দেখো বলছে বৃত্তদ্বয়ের পরিধির পার্থক্য নির্ণয় করো। তাহলে বি নাম্বার দেওয়া আছে বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান ওবি সমান 15 সেন্টিমিটার। তাহলে অতএব পরিধি কি হবে?
পরিধি C1 লিখবা, হ্যাঁ বড় বৃত্ত যেহেতু তাহলে C1 লিখলাম। পরিধি C1 সমান কি হবে 2 পাই ক্যাপিটাল আর, তাহলে কি হবে 30 পাই সেন্টিমিটার। ঠিক আছে, আমি 30 পাই সেন্টিমিটার রাখলাম। আর এর ভ্যালু হচ্ছে 15, 15 দুগুণা 30, 30 পাই সেন্টিমিটার। ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? এখন আমি আর ব্যাসার্ধ কথাটা লিখতেছি না, স্মল আর দিলাম। ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে পরিধি কি হবে? পরিধি C2 2 পাই স্মল আর, তাহলে কত হবে 12 দুগুণা 24 পাই সেন্টিমিটার। অতএব পরিধির পার্থক্য কি হবে? আমাদের পার্থক্য সমান C1 মাইনাস C2, তার মানে কত 30 পাই মাইনাস 24 পাই, তাহলে 6 পাই সেন্টিমিটার। 6 পাই মানে কত আমরা বের করি, 6 ইন্টু 3.1416 দিয়ে দিবা, তাহলে পেয়ে যাবা 6 পাই মানে 18.85 সেন্টিমিটার প্রায়। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, 18.85 সেন্টিমিটার। সি নাম্বার অঙ্ক কিন্তু আমরা অলরেডি একবার করে ফেলছি। দুইটা বৃত্তের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত, এটা আমরা একবারে ফর্মুলা বসায় করব। সি হবে ক্ষেত্রফল, কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। তোমরা কিন্তু সবকিছু লিখে লিখে করবা, স্টেপ বাই স্টেপ ওয়াইজ সবকিছু লিখে। তাহলে পাই ইন্টু আমাদের এখানে ক্যাপিটাল আর এর ভ্যালু 15, 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, এরকম কিন্তু অঙ্ক আমরা একটা করছি ওই যে সমবৃত্ত দুইটা সমকেন্দ্রিক বৃত্তের ক্ষেত্রে। তাহলে কত আসে আমাদের 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, তার মানে 81 পাই সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা কত আসে, চলো আমরা একটু দশমিকে প্রকাশ করে ফেলি। এটা আসবে 254.47 সেন্টিমিটার স্কোয়ার প্রায় লিখে দিবা। এই পায়ের হিসাব করলে প্রায় লিখে দিবা। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ কিন্তু আজকের লেকচার খুবই সহজ লাগার কথা, কারণ এগুলো জাস্ট ফর্মুলা বসাই দিবা, অ্যান্সার বের করে ফেলতে পারবা। ওকে, আমরা সামনে আগাই। এখন আমাদের একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা আমি একটু সলভ করে দিব। দেখো আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না আমাদের। তো 8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? আগে ব্যাসার্ধ বের করি, চলো। ব্যাসার্ধ আর সমান হবে D/2। ডি মানে হচ্ছে ব্যাস, এখানে ব্যাস কত দেওয়া আছে 8, তাহলে 8/2 মানে কত 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল এই সমান পাই আর স্কোয়ার, তাইলে পাই ইন্টু 4 স্কোয়ার 16 পাই বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার। ওকে, এখানে মিটার দেওয়া আছে, সরি, বর্গ মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা একটু জানাও তোমাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা আছে কিনা, বা কোনো কিছু বুঝো নাই এমন কিছু আছে কিনা। আমরা একটু দশমিকেও প্রকাশ করে দিই, 50.26 মিটার স্কোয়ার প্রায়। দশমিকে লিখলে প্রায় কথাটা লিখবা, ঠিক আছে ভাই? 2, 5, 2, 6 যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নেই। ওকে ভাইয়া, তুমি যে বলতেছো 50.26 হবে, মানে জোর দিয়ে বলতেছো, এটা বলতে পারো না। আমি যদি 16 পাই লিখে রাখি, আমার উত্তরও সঠিক, ঠিক আছে? তো দুইটা উত্তরই কিন্তু সঠিক, তোমার যখন যেটা ইচ্ছা সেটা লিখবা। এমন না যে এটা ভুল এটা সঠিক, এমন না, দুইটাই কিন্তু একই জিনিস। 16 পাই যে কথা, 50.26 তাই কথা। আব্দুল্লাহ, আমি যেটা লিখছি ওটাই হবে, ঠিক আছে? ওকে, তাহলে যেহেতু কোনো প্রশ্ন নাই, তো আমাদের এখনকার লেকচার আর কি শেষ হচ্ছে। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করছো তোমরা, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।